আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে আমরা আনততল টপিকটা পড়ব। তো এটা হচ্ছে তোমার ওই ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4, হ্যাঁ, নিউটনিয়ান মেকানিক্সের একটা টপিক। তো অনেকের হচ্ছে তোমার এই টপিকটার প্রবলেম হয়, কাজেই আমি এই জন্য আজকে এই ক্লাসটা দিচ্ছি। আর তোমরা হয়তো আনততলের মানে বিভিন্ন সলভটা এই সাইডে এই চিত্রটার মতো হয়তো অনেকে দেখছো, দেখে চিনতে পারতেছো কিনা আমি জানি না, তবে এটা এইভাবে সলভ করতে হয়। তো এইসব মানে এতগুলা বল টল তীর টির দেখে হয়তো অনেক কিছু বুঝো না। তো আজকের ক্লাসে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাকে এই পুরো টপিকটা কভার করে দেওয়ার। প্লাস তোমার যেটা কাজ সেটা হলো এগুলো বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে। এবং আমি দেখছি সেটা হচ্ছে বোর্ড কোশ্চেনের দিকটা এরকম টাইপ আসে, প্লাস অ্যাডমিশনে এই টপিকটার দিকে অনেক প্রশ্ন হয়। এবং একই সাথে তোমার যেটা লাভ হবে সেটা হলো আমাদের স্থিতিবিদ্যা অধ্যায় কিন্তু এই আনততল টপিকটা আছে। তো ওই আনততল এখান থেকে পড়লে তুমি স্থিতিবিদ্যাও দেখা যায় কিছুটা কভার করতে পারবা। আর আমি আজকে যে আনততলটা পড়াবো সেটা হচ্ছে ফিজিক্স রিলেটেড প্রবলেমগুলো দেখাবো বেশি। তো আমাদের এখানে ম্যাথ রিলেটেড কোনো প্রবলেমই নেই, ঠিক আছে? তো আমি আশা রাখতেছি তুমি কেমিস্ট্রি চ্যাপ্টার ফিজিক্স চ্যাপ্টার 4-এর যে বেসিকটা নিউটনিয়ান মেকানিক্সের, এটা তুমি ভালো করেই জানো। এই টপিকটা তুমি আটকে গেছো বিধায় তুমি ভিডিওটা দেখতেছো, কারণ আমাদের চ্যাপ্টার 4-এর বেসিক আজকে ক্লাসে খুবই কাজে দিবে। চলো আমরা রুলস বাই রুলস শিখবো জিনিসটা। তো তার আগে আমি যেটা করব সেটা হলো তোমাকে এই পেজ আর এই পেজ মিলিয়ে পড়াবো, ঠিক আছে? তো আসো আমাদের রুলস ওয়াইজ পড়াটা আমরা শুরু করি, ঠিক আছে? তো আসো পুরো জিনিসটাকে আমরা একটু মুভ করে নিই। ওকে, তো আমাদের ফার্স্ট রুলস হচ্ছে আনততলের যে কোনো ম্যাথ সলভ করার জন্য ফার্স্ট যে রুলস নাম্বার 1, হ্যাঁ, সে রুলস হচ্ছে প্রথমে যে কোনো আনতলের ম্যাথের ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে অক্ষ বিশ্লেষণ করবা, ঠিক আছে? তো অক্ষ নির্ণয়, প্রথম কথা হচ্ছে অক্ষ নির্ণয়। তো এগুলো কি আমি তোমাকে একদম ধাপে ধাপে আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে? অক্ষ নির্ণয়, ঠিক আছে? তো আমাদের অক্ষ নির্ণয় করতে হবে আনততলের যে কোনো ম্যাথের ক্ষেত্রে। তো এইখানে দেখো এটা একটা আনততলের ম্যাথ, ঠিক আছে? তোমাকে এখন কি চাইছে কোশ্চেন দেয়া নেই, তোমাকে জাস্ট ছবিটা দিছে। তো এইখান থেকে আমরা বিভিন্ন টাইপের ডেটা কীভাবে বের করবো সেটা আমি তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে? তো তোমাকে এক্স্যাক্ট কোনো কোশ্চেন চাওয়া হয়নি, বাট আমি তোমাকে এই কোশ্চেনটা থেকে মানে কী কী ডেটা বের করা যায় সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো আসো আমরা প্রথমে অক্ষ নির্ণয় করি, ঠিক আছে? যেহেতু আমাদের ফার্স্ট স্টেপ ছিল অক্ষ নির্ণয়। তো আমি এখানে একটা অক্ষ আঁকি এবং এর লম্ব বরাবর একটা অক্ষ আঁকি। তো এই দুইটা কী হলো ভাইয়া? দেখো যেটা আমি এই যে এটা হচ্ছে আমাদের তল, ঠিক আছে? এই যে জিনিসটা এটা হচ্ছে আমাদের তল। তো এই তল বরাবর যে আমি অক্ষটা নিলাম সেটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এবং এক্স এর সাথে লম্বভাবে যে অক্ষটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো আমি এটা একটু মার্ক করি, হ্যাঁ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। আচ্ছা, আর এখানে একটা এক্সটার্নাল ফোর্স এফ ক্রিয়ারত আছে, ঠিক আছে? সেই ফোর্সের অ্যারোটা ওই এখানে দিয়ে দিছি, ঠিক আছে? তো দেখো এক্স অক্ষ বরাবর এফ ফোর্স প্রয়োগ করা হচ্ছে। তো এক্স আর ওয়াই অক্ষ আমরা কিন্তু ডিফাইন করলাম। তো আমাদের ফার্স্ট কাজ শেষ, ঠিক আছে? তো আসো আমরা আমাদের সেকেন্ড যে রুলস সেটা হচ্ছে বল নির্ণয়, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো সেকেন্ড স্টেপটা কি বলা হলো, বল নির্ণয়। আচ্ছা, এই যে এখানে একটা তল, এই তলের উপর যে একটা কাঠের ব্লক, এটা তো আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তো এটা যে একটা কাঠের ব্লক, তো এখানে এফ একটা বল প্রয়োগ করা হচ্ছে, কিন্তু এখানে কি আসলে শুধুমাত্র এফ বল প্রয়োগ করা হচ্ছে? উত্তর হলো না, কারণ এখানে আসলে আরও বল কাজ করতেছে, সেগুলো আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। দেখো ওই বস্তুটার যা ব্লকটার যে একটা ওজন সেটা হচ্ছে ডাব্লিউ, ঠিক আছে, ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এম জি। এটা কিন্তু নিচ বরাবর ক্রিয়ারত আছে, এবং এই ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জির কারণে বা তলের কারণে তুমি বলতে পারো একটা প্রতিক্রিয়া বল, আর সেটা কিন্তু বস্তুর উপর প্রয়োগ করা হচ্ছে। তো এই বলগুলো আমরা নির্ণয় করলাম, এটাই ছিল আমাদের সেকেন্ড স্টেপ, ঠিক আছে? আসো আমাদের এবার থার্ড স্টেপে যেতে হবে। বল অক্ষ বরাবর না থাকলে, অক্ষ বরাবর না থাকলে অক্ষ বরাবর উপাংশে বিভাজন করা। আচ্ছা, এই যে থার্ড কেসটা বা থার্ড লট আমি লিখলাম, এটা আসলে এখানে কোনো অ্যাপ্লিকেশন নাই, কারণ কি ভাইয়া,
দেখো বলগুলো এখন প্রত্যেকটা অক্ষ বরাবর আছে, তুমি যদি একটু খেয়াল করো, এই যে আমাদের এফ, এই যে আমাদের আর, এই যে আমাদের এম জি, প্রত্যেকটা দেখো অক্ষ বরাবর ক্লিয়ার হতে আছে। সাপোজ আমরা এখানে আরেকটা বল যদি ধরতাম যে ঠিক আছে আমরা একটা ছোট হাতের এফ আছে, তো এইটা তাহলে অক্ষ বরাবর না হয়ে ঠিক আছে অন্য একটা ডাইরেকশন হইতো, কারণ এটা এক্স অক্ষ বরাবরও নাই, ওয়াই অক্ষ বরাবরও নাই, কিন্তু এখানে এই কাজটা হয় নাই। এটা আমরা পরবর্তী একটা মেথড দেখবো যে এরকম ফোর্স আসতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করব, ওই যে থার্ড লটা, তো এইটা এখানে তোমার বোঝার দরকার নেই, আমি পরের ম্যাথে বুঝাই দেবো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ফোর্থ ল, ঠিক আছে, চতুর্থ যে ল, সেটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর নিউটনের সূত্র, গতিসূত্র অ্যাকচুয়ালি সূত্র, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ প্রয়োগ। আচ্ছা ভাই, একটা জিনিস খেয়াল করো, এই যে আমাদের এক্স অক্ষ বরাবর যে বলটা আছে এফ, এটার কিন্তু ওয়াই অক্ষ বরাবর কোনো প্রভাব বা এফেক্ট নেই, ঠিক আছে। তো এক্স আর ওয়াই অক্ষ এখানে দুইটা আলাদা অক্ষ, ঠিক আছে, তো এটা তো বুঝতে পারছো। তো আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর নিউটনের দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করতেছে। এটা একটু খেয়াল করো, এখানে একটু বোঝার বিষয় আছে। ওয়াই অক্ষে এফ নেট বা হ্যাঁ এফ নেট ইজ ইকুয়াল টু এম এ, এই সূত্রটা প্রয়োগ করি, তো নিউটনের গতিসূত্র, তাই না। তো দেখো ওয়াই অক্ষ বরাবর এটা কীভাবে প্রয়োগ করবো, বা এফ নেটই বা কী বোঝায়, এটা আমি তোমাকে আগে একটু ক্লিয়ার করি, ঠিক আছে। তো দেখো এফ নেট বলতে বোঝাচ্ছে এই ওয়াই অক্ষ বরাবর প্রয়োগকৃত নিট বল, ঠিক আছে। তো দেখো ওয়াই অক্ষে যতগুলো বল আছে সেগুলো লব্ধি বা নিটই হচ্ছে এখানে এই এফ নেটটা বোঝাচ্ছে। ইজ ইকুয়াল টু এম এ, এম হচ্ছে বস্তুটার ওজন এবং এ হচ্ছে ত্বরণ। এখন তুমি একটু খেয়াল করো ভাইয়া, এম এ এই রাশিটা হচ্ছে শূন্য, কারণ কি আমাদের এ সমান 0। এটা 0 কেন হলো ভাইয়া? আচ্ছা তুমি একটু খেয়াল করো, আমাদের যে ওয়াই অক্ষ বরাবর এই যে কাঠের ব্লকটার কি কোনো সরণ বা গতি আছে? অবশ্যই না। তো এটার মুভমেন্ট থাকলে থাকবে এক্স অক্ষ বরাবর, রাইট। তো ওয়াই অক্ষ বরাবর ম্যাক্সিমাম টাইম দেখবে তুমি এটার যে এম এ এই রাশিটা শূন্যই হবে। ওকে, তো আসো ত্বরণ নাই যেহেতু, তাহলে আমরা এফ নেটটাই শুধু বের করি। তো এফ নেটটার ক্ষেত্রে একটু খেয়াল করো, ওয়াই অক্ষের পজিটিভ দিকে আমাদের আর বলটা আছে, তাহলে আর আমরা লিখবো, ঠিক আছে। এরপর আমরা যেটা করব, ওয়াই অক্ষের পজিটিভ দিকে যেহেতু আর বল নাই, ঠিক আছে, মানে আর অন্য কোনো বল নাই, এজন্য আমরা ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, বা এই দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিক, ঠিক আছে। তো এই দিকে তাকাবো, দেখো এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি বলটা আছে, যেহেতু এটা নেগেটিভ দিকে আছে কাজে এটা মাইনাস দিয়ে লিখতে হবে, মাইনাস এম জি। তো এইটাই মূলত একটা সামেশন। তো দেখো এবার আমরা আর ইজ ইকুয়াল টু এম জি চাইলে লিখতে পারি। তাহলে আমরা দেখতে পারতেছি যে প্রতিক্রিয়া বল যেটা আছে এটা ওজনের সমান, কিন্তু আমরা কিন্তু অনেকে এটা মুখস্থ করে থাকি। এরপর আমি কিছু ম্যাথ দেখাবো যেটাই প্রতিক্রিয়া বল ওজনের সমান না। ওকে, তো আসো এবার আমরা এক্স অক্ষে অ্যানালাইসিসটা করব, এক্স অক্ষে। ওকে, এক্স অক্ষে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখো আগের মতো আমরা নিউটনের গতিসূত্রটা একটু লিখে দিই, এফ নিট ইজ ইকুয়াল টু এম এ, রাইট। তো আসো, তো এফ নিট ইজ ইকুয়াল টু এম এ। এবার দেখো এক্স অক্ষ বরাবর শুধুমাত্র একটা ফোর্সই প্রয়োগ করা হচ্ছে, সেটা হচ্ছে এফ, আর ইজ ইকুয়াল টু এম এ। আচ্ছা, এখানে কি এম এ সমান 0 হওয়ার পসিবিলিটি আছে? এটা হচ্ছে অনেক মানে এটা আসলে সম্ভাবনা নাই, কারণ কি এফ বলটা প্রয়োগ করার ফলে বস্তুটা সরণ হবেই এবং এখানে একটা ত্বরণ কিছু একটা ভ্যালু থাকবে, ঠিক আছে। তো কাজে এখানে এম এ 0 হওয়ার কোনো চান্স নাই, ঠিক আছে। আসলে আমরা নেক্সট কেসে যাই। সো এটাও সেম। ওকে, আচ্ছা আমরা এমন একটা স্টেপ লিখতে ভুলে গেছি। আচ্ছা এখানে স্টেপটা হচ্ছে ওয়েট, এক্স অক্ষ বরাবর সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ প্রয়োগ, ঠিক আছে। আচ্ছা আলটিমেটলি আমাদের গোল কি ছিল, আমি তোমাকে একটু আরেকটু আগের ম্যাটটা দিই। দেখো আমাদের কিন্তু অনেক সময় যেটা চাবে কোশ্চেনে এই ধরনের আনত দল দিয়ে যে প্রতিক্রিয়া বল বের করো বা প্রযুক্ত বল বের করো, তো এই রাশিগুলো বের করাই আমাদের উদ্দেশ্য ছিল। তো এইগুলো আমরা ইকুয়েশনের মাধ্যমে নিয়ে আসবো কীভাবে, এটা আমি তোমাকে এতক্ষণ শেখাচ্ছিলাম, ঠিক আছে। তো গোল না জানলে কিন্তু তুমি আগাতেই পারবে না। তো দেখো এই ক্ষেত্রেও আমরা ওই প্রতিক্রিয়া বল বা তুমি ওই মানে ফোর্স যেটা এক্সটার্নাল ফোর্স, ওগুলো যদি তুমি বের করতে চাও তাহলে সেটা কীভাবে বের করবা, ওই রুলস অনুযায়ী। আচ্ছা দেখো আমাদের ফার্স্ট রুল কী ছিল, অক্ষ নির্ণয়। অক্ষ নির্ণয়। আচ্ছা আসো আমরা এখানে অক্ষ নির্ণয় করি, রাইট। তো আমরা প্রথমে তল বরাবর যেটা নিব সেটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের তল, একটু খেয়াল করো, এটা যদি তল হয় তাহলে তল বরাবর নিতে হবে এক্স অক্ষ, এবং সেটার লম্ব দিকে নিব আমরা ওয়াই অক্ষ, রাইট। ওকে রাইট, তো আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা একটু মার্ক করবো এখন। সো এটা হচ্ছে এক্স অক্ষ
আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, আর এখানে এক্সটার্নাল ফোর্স এফ প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, আসলো। তারপর আমাদের সেকেন্ড যে রুলস ছিল সেটা হচ্ছে বল নির্ণয়। আচ্ছা, বল নির্ণয়, দেখো আমাদের ভাইয়া এখানে এফ বলটা শুধু দেওয়া আছে, কিন্তু এর মানে এই না যে এফ শুধুমাত্র একাই যে বস্তুর উপর প্রয়োগ করা হচ্ছে। এখানে বস্তুর ওজন বল আছে যেটা হচ্ছে একদম নিচের দিকে, হুইচ ইজ mg, এবং এই ওজনের ফলে একটা প্রতিক্রিয়া বল আর সৃষ্টি হচ্ছে, যেটা কিনা বস্তুর উপর প্রয়োগ করা হচ্ছে। আচ্ছা, এবার আমাদের যে থার্ড রুলটা, বল অক্ষ বরাবর না থাকলে অক্ষ বরাবর উপাংশে বিভাজন করা। আচ্ছা, এই জিনিসটা এখন দেখো, এখানে তুমি এটা অ্যাপ্লিকেশনটা বুঝতে পারবা। আচ্ছা, ধরো এই এফটা এক্স অক্ষের সাথে আলফা অ্যাঙ্গেল আছে, ধরে নাও তুমি, হ্যাঁ, এটা প্রশ্নের যে কোনো অ্যাঙ্গেল থাকতে পারে। এফ যে বলটা সেটা আসলে অক্ষ বরাবর নাই, এটাই আমরা বুঝাচ্ছি যে অক্ষ বরাবর যদি না থাকে তখন তুমি এক্স আর ওয়াই অক্ষে এটাকে ভেঙে নিবা, কারণ আমরা যখন বলগুলোকে বিশ্লেষণ করবো এক্স আর ওয়াই অক্ষ বরাবর বা নিউটনের আমরা সূত্রটা খাটাবো, তখন আমরা তো এখানে এফ বলটা যদি যে কোনো একটা অক্ষ বরাবর না থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবো না সূত্রটা ঠিক মতো, তাই না? তো আসো আমরা এফ যে বলটা এটাকে এক্স আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিই। দেখো এফ বলের এক্স বরাবর উপাংশ হচ্ছে এফ কজ আলফা, দেখো অ্যাঙ্গেল আছে এক্স এর সাথে, তাই এফ কজ আলফা। তাহলে আমরা বলতে পারি ওয়াই বরাবর উপাংশ হচ্ছে এফ সাইন আলফা, একদম ভেক্টরের বেসিক, তাই না? ঠিক আছে, তো দেখো এবার আমরা যেটা করবো, আমাদের নেক্সট রুলস হচ্ছে ওয়াই বরাবর নিউটনের এফ ইকুয়াল টু এম এ ফর্মুলা প্রয়োগ করা। আচ্ছা, তাহলে এবার ওয়াই অক্ষে আমরা এবার অ্যানালাইসিসটা একটু করে দিই, হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। ওয়াই অক্ষে এফ নেট ইজ ইকুয়াল টু এম এ। ওকে, তো ওয়াই অক্ষে দেখো আমাদের এম এ এই রাশিটা এবারও শূন্য, কারণ কি ভাইয়া ওয়াই অক্ষ বরাবর কি আসলে কোনো ধরনের আমাদের সরণ বা মানে ত্বরণ পসিবল আসলে না। তাইলে এফ নেট এর ক্ষেত্রে যেটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে, দেখো ওয়াই অক্ষের পজিটিভ দিকে আমাদের কোন কোন বল আছে সেগুলো আমরা যোগ করে লিখে দেবো, আর প্লাস এফ সাইন আলফা। আচ্ছা, এবার ওয়াই অক্ষের নেগেটিভ দিকে যদি তাকাও তাহলে এম জি বলটা ক্রিয়ারত আছে, তাহলে এটা দেখবো আমরা মাইনাস এম জি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, দেখো আমরা যদি এখন প্রতিক্রিয়া বলটা বের করি তাহলে আর এই পাশে রেখে আমরা এম জি মাইনাস এফ সাইন আলফা লিখতে পারি। আচ্ছা, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। তুমি খেয়াল করছো আমরা যখন প্রতিক্রিয়া বলের ইকুয়েশনটা লিখছি তখন আমাদের ডাইরেক্ট এমজি হয় নাই, ঠিক আছে? তো অনেকে ওই যে প্রতিক্রিয়া বল মনে করো ওজনই প্রতিক্রিয়া বল, আসলে সেটা না, সবসময় ওজন প্রতিক্রিয়া বলের সমান হয় না, ঠিক আছে? তো আসো এবার আমরা এক্স অক্ষে অ্যানালাইসিস করব, এক্স অক্ষে, ঠিক আছে? তো এফ নেট ইজ ইকুয়াল টু এম এ, এখানে আর এম এ শূন্য হওয়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে? তো দেখো এফ নেট সমান সমান এম এ। এখন আমাদের এক্স বরাবর যেসব বল প্রয়োগ করা হচ্ছে সেটা আমরা লিখবো। দেখো এক্স বরাবর আছে এফ কজ আলফা, ঠিক আছে? আর কোনো বল কিন্তু নাই ঋণাত্মক বা ধনাত্মক দিকে, ইজ ইকুয়াল টু এম এ। দেখো আমাদের যদি চাইতো যে এক্সটার্নাল ফোর্স কত এক্স বরাবর, তাহলে সেটা বের করতে পারতাম, বা আমাদের যাই চাইতো আমরা কিন্তু ইকুয়েশন দুইটার মাধ্যমে সব কিছু বের করে নিয়ে আসতে পারতাম। মুদ্রা কথা হচ্ছে ইকুয়েশন দুটো ডেভেলপ করতে পারলে আমাদের সব ধরনের ডাটা বের করতে পারবো আমরা। এরপর যখন আমাদের নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে কোয়েশনগুলো চাওয়া হবে তখন আমরা দেখব এই মানে কিছুক্ষণ পরেই যে কীভাবে সেটা এই দুটো ইকুয়েশনের মাধ্যমে সলভ হয়ে যাচ্ছে, রাইট? ওকে, আচ্ছা এবার দেখো এটা একটা আনত তলের একদম মানে একদম কোর প্রবলেম, ঠিক আছে? তো আসো আমরা কিছু ডেটা মিসিং আছে এগুলো একটু লিখে দিই, রাইট? হ্যাঁ, ওকে ভাইয়া। আচ্ছা দেখো এটা হচ্ছে একটা আনত তল, এখানে থিটা অ্যাঙ্গেলে তলটা আছে, ঠিক আছে? তো এখন এখানে আমরা দুইটা ইকুয়েশন ডেভেলপ করতে চাই যেটা আগের ম্যাথগুলো করে আসছি। তো আমাদের ফার্স্ট ল কি ছিল ভাইয়া, যে আমরা অক্ষ নিব। তো অক্ষ নেওয়ার ক্ষেত্রে তল বরাবর সবসময় এক্স অক্ষ নিবা, ঠিক আছে? তল বরাবর সবসময় এক্স অক্ষ নিবা। আচ্ছা ঠিক আছে, আমরা তল বরাবর এক্স অক্ষ নিছি, আর এটা লম্ব বরাবর কি তাহলে ওয়াই অক্ষ, রাইট? ঠিক আছে, তো আসো এবার আমরা যেটা করব সেটা হলো এক্স আর ওয়াইকে একটু মার্ক করে নেব, এক্স ওয়াই। আচ্ছা ভাইয়া একটু দেখো তো আমাদের নেক্সট স্টেপটা কী ছিল। আচ্ছা এখানে আমরা এটা এফ ফোর্সটা মার্ক করতে ভুলে গেছি। আচ্ছা তো আমাদের এবার ওজন, যেটা ওজন বল, এটা কিন্তু বস্তুর এখনও আছে এবং এটা একদম বরাবর নিচ বরাবর, ঠিক আছে? এইভাবে প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে? তো এই যে ওজন বলটা এখানে আছে, ওজন বলটা আমি একটু মার্ক করে দিই। ওকে, ওজন বল এমজি। এবার একটু খেয়াল করো
আমাদের যে নেক্সট স্টেপটা সেটা আমাদের যে সব বলগুলো সেগুলোকে দেওয়া হয়েছে না, আমাদের আরও একটা বল আছে। দেখো আমাদের আর একটা বল আছে, সেটা হচ্ছে তোমার প্রতিক্রিয়া বল। এই যে আমাদের প্রতিক্রিয়া বল, সেটা হচ্ছে আর, এটা একদম বরাবর উপরের দিকে প্রয়োগ করা হচ্ছে। আচ্ছা, আমাদের নেক্সট স্টেপ কী ছিল? প্রত্যেকটা বলকে অক্ষ বরাবর উপাংশে ভেঙে নেওয়া, যদি সেটা না থাকে। দেখো কোন বলগুলো অক্ষ বরাবর নাই, এই এমজি শুধুমাত্র অক্ষ বরাবর নাই, ঠিক আছে। তো এটাকে অক্ষ বরাবর কীভাবে নিব? এটাকে অক্ষ বরাবর নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আগে আমরা অক্ষটা বের করি, কোন অক্ষ বরাবর নিব। দেখো ভাই, আমরা যদি এমজিকে এই বরাবর আর এই বরাবর দুইটা লম্ব উপাংশে ভাগ করে নিই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। দেখো এটা হয়ে যায় ওয়াই অক্ষ বরাবর, এটা হয়ে যায় এক্স অক্ষ বরাবর। তাহলে আমরা যদি এক্স আর ওয়াই অক্ষে এটাকে ভেঙে নিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে অ্যাঙ্গেল কত। আচ্ছা, আমাদের অ্যাঙ্গেল লাগবে আগে, ঠিক আছে। তো আমরা এই অ্যাঙ্গেলটা বের করার ট্রাই করি, ঠিক আছে। আমি যে হোয়াইট মার্ক করে দিলাম, ওকে। তো আমরা জানি এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা একটা লম্ব, ওকে। তো এই অ্যাঙ্গেলটা বের করা তাহলে খুবই সহজ। দেখো এই অ্যাঙ্গেলটা কী হবে, আমরা যদি টোটাল ত্রিভুজটার 180 ডিগ্রি থেকে প্রথমে এই 90 ডিগ্রি এবং এই থিটাটা বাদ দিই কোনোভাবে, তাইলে আমরা আসলে রিমেইনিং যে অ্যাঙ্গেলটা পাবো সেটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। সো এইটাই আসলে মূলত এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। তো আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে গেছি, তাহলে আমার জন্য এখন উপাংশ বের করা খুবই সহজ। তাহলে এই উপাংশটা কত হবে, ওজনের এই উপাংশটা কত হবে, সেটা হচ্ছে mg cos 90 মাইনাস থিটা, ঠিক আছে। বা আমরা চাইলে এই জিনিসটাকে লিখতে পারি mg সাইন থিটা, কারণ mg cos 90 মাইনাস থিটাকে mg সাইন থিটা লেখা যায়। আচ্ছা, তাহলে এবার তুমি বলো তো এই উপাংশটা কত হবে? তাহলে একটা যেহেতু mg সাইন থিটা হয়েছে, এটা mg cos থিটা হবে। এভাবে চিন্তা করবা না, তুমি অ্যাঙ্গেল বের করে দেখবা, ঠিক আছে। অ্যাঙ্গেল বের করে দেখবা যে আসলে এটা কত হয়, দেখবা যে এটাও আসলে ওই তোমার অ্যাঙ্গেল বের করে mg cos থিটা উপাংশটা থাকে, ঠিক আছে। তো একটা উপাংশ পাইলাম mg সাইন থিটা, যেটা কিনা তল বরাবর, আর একটা পাইলাম mg cos থিটা। তো এখন তুমি যেটা মনে রাখবা সেটা হলো এত কিছু অ্যাঙ্গেল বের করার পরীক্ষা হলো দরকার নেই। তুমি যখন এরকম আনত তল দেখবা, তো ওজনের যে তল বরাবর যে এই মার্ক করতেছে যেটা এখন বর্তমানে, এই তল বরাবর যে উপাংশটা সেটা সবসময় হবে তোমার mg সাইন থিটা, ঠিক আছে। তল বরাবর উপাংশটা সবসময় হবে mg সাইন থিটা এবং অপরটা mg cos থিটা। তো এইভাবে তুমি আশা করি খুব সহজে ওজনের উপাংশগুলো বের করে নেবে। তো এই ওজনের উপাংশ বের করার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল এই তোমার এই ম্যাথটার মধ্যে, ঠিক আছে। তো আমি এটা একটু ছোটো করে সাইডে লিখি, আমাদের এখানে আরও কাজ আছে। আচ্ছা, আমাদের যে নেক্সট স্টেপ সেটা ছিল ওয়াই অক্ষে অ্যানালাইসিস করা, কারণ আমরা সব বলগুলোকে আসলে মূলত ভেঙে ফেলছি উপাংশে, আর এখন তো আর এমজি বলও এখানে নাই, কারণ এমজিকে আমরা দুটো উপাংশে ভাগ করে ফেলছি। আচ্ছা, ওয়াইকে আমরা যখন অ্যানালাইসিস করি তখন আমরা এফ নেট ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি, ঠিক আছে। তো আসো এফ নেট সমান যখন 0, তখন এফ নেটটা আসলে কত? দেখো এফ নেটের যে রাশিমালা সেটা হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ দিকে আছে আর ওয়াই অক্ষের নেগেটিভ দিকে আছে mg cos থিটা ইজ ইকুয়াল টু 0। তো আর সমান mg cos থিটা। তো আশা করি তোমাকে আমি বুঝাতে পারছি যে এটা কী হইল জিনিসটা, যে সবসময় প্রতিক্রিয়া বল mg সমান হয় না। এখানে দেখো mg cos থিটা হয়ে গেছে প্রতিক্রিয়া বল, ওকে। তো আসো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এক্স অক্ষে অ্যানালাইসিস করব। এক্স অক্ষে যদি আমরা এফ নেট ইজ ইকুয়াল টু এম এ প্রয়োগ করি, এক্ষেত্রে আর এম এ শূন্য হচ্ছে না, দেখছো, কারণ এখানে একটা ত্বরণ থাকতেই পারে, ঠিক আছে। তো শূন্য হলে তোমাকে বলে দিবে, ওকে, সেটাও আমি দেখাবো, ওকে। তো আমরা এফ নেট সমান এম এ। আচ্ছা, এক্স অক্ষ বরাবর যে নিট বলগুলো আছে সেটা যদি আমি লিখি, এক্স অক্ষের পজিটিভ দিকে আছে এফ আর নেগেটিভ দিকে আছে এম জি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম এ। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। সকল ডেটা বের করার জন্য ইকুয়েশন দুইটা এনাফ, ওকে। আমরা বোধহয় সব করে ফেলছি এই ম্যাথে। আচ্ছা, নেক্সট আচ্ছা ভাই, এই ম্যাথটা একটু খেয়াল করো। দেখো এই ম্যাথটা যেটা আমাকে বলা হচ্ছে সেটা হচ্ছে আগের ম্যাথটার মধ্যেই কিন্তু, বাট এখানে একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে এই যে এফটা না, এটা একটা আলফা অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে। আর এটা তো আগেই একটা আনত তল, দেখো থিটা, ঠিক আছে। কাজেই তুমি বুঝতে পারতেছো এখানে মানে আনত তলের মধ্যেই আবার একটা অ্যাঙ্গেল করে বা আলফা অ্যাঙ্গেলে
আমাদের বল প্রয়োগ করা হচ্ছে একটা কাঠের ব্লক বা যেটাই তুমি চিন্তা করো। তো এক্ষেত্রে আমরা অ্যাক্সিস নেব সবার আগে, আমাদের যেটা কাজ, আমাদের ল যেটা বলে, রাইট? তো অ্যাক্সিস নেও, আমরা তল বরাবর নেব এক্স অ্যাক্সিস আর তলের লম্ব বরাবর নেব ওয়াই অ্যাক্সিস। এটা তো নর্মাল ব্যাপার, তাই না? আচ্ছা ঠিক আছে, তো আসো এক্স আর ওয়াই অ্যাক্সিস প্রায় নেওয়া শেষ। এবার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এবার আমরা কি সবগুলো বল লিখবো, ঠিক আছে? তো আমাদের এই বস্তুর ওজন বল তো আছে, ঠিক আছে, ওজন বল তো আছে। তো ওজন বলটা আমরা একটু লিখি। দেখো এটা হচ্ছে ওজন বল, এবং এটা দেখে বুঝতেছি যে এইটা এভাবে থাকতে পারবে না, কারণ আমাদেরকে এটাকে অক্ষ বরাবর নিতে হবে, ঠিক আছে? আমাদেরকে এটা অক্ষ বরাবর নিতে হবে। আচ্ছা, এই অক্ষ বরাবর নিলাম এবং এই অক্ষ বরাবর নিলাম। তো আমরা এক্স আর ওয়াই অক্ষ বরাবর কিন্তু ওজনের উপাংশ নিয়ে নিছি, ঠিক আছে? এবং আমরা আরও একটা বল মিস করছি, সেটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বলটাকে একটু লিখে দিই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। আর আচ্ছা ঠিক আছে, আর বলগুলো আমরা পরের স্টেপ পরে করতেছি। দেখো এটা হচ্ছে আমাদের এমজি। তো আমরা জানি এমজির তল বরাবর যে উপাংশ বা এই তল বরাবর এই যে ডাইরেকশনটা দেখাচ্ছে, এই উপাংশটা হচ্ছে এমজি সাইন থিটা। আমি আগেরবার প্রুফ করে আসছি, ঠিক আছে? তাহলে এইটা কত হবে? এইটা হবে এমজি কস থিটা, ঠিক আছে? তো দেখো আমরা কিন্তু সব কাজ করে ফেলছি, তাই না? না, আমাদের এফ বলটা যে এটার আমাদের উপাংশ নেওয়াটা হয়নি, এটার উপাংশ নিতে হবে, কারণ এটা আসলে না আছে এক্স অক্ষ বরাবর, না আছে ওয়াই অক্ষ বরাবর। কাজেই এটার উপাংশ নিয়ে আমাদেরকে এটাকে এক্স আর ওয়াই অক্ষ বরাবর ভাগ করে নিতে হবে। দেখো এফ এর এক্স বরাবর উপাংশ হচ্ছে এফ কস আলফা, কারণ কি আলফা অ্যাঙ্গেল আছে এক্স এর সাথে। তাহলে এটা হবে কি এফ সাইন আলফা, রাইট? তো আমরা দুটো উপাংশ নিছি, এখন এফ আসলে নাই তাইলে, ঠিক আছে? আর অনুরূপভাবে এমজিও নেই, উপাংশ নিলে ওই বলটা আর ওইখানে আসলে কার্যকর থাকে না, ঠিক আছে? তো আসো, ঠিক আছে, আশা করি এই জিনিসটা খুব বুঝতে পারছো। এবার আমরা যেটা তথাকথিত নিয়ম, সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর করব, বিশ্লেষণ করব। ওয়াই অক্ষে দেখো এফ নেট ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তো এখন দেখো ওয়াই অক্ষ বরাবর এফ নেট বল আসলে কত? ওয়াই অক্ষের পজিটিভ দিকে যদি দেখাও কি কি বল আছে? এফ সাইন আলফা প্লাস আর কি কোনো বল আছে? না, আর কোনো বল নেই। তাহলে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে দেখো, ওয়াই ঋণাত্মক দিকে আছে এমজি কস থিটা সমান সমান 0। আচ্ছা, আমরা যদি এখান থেকে শুধুমাত্র প্রতিক্রিয়া বলটা বের করতে চাই, দেখো সেটা হবে এমজি কস থিটা মাইনাস এফ সাইন আলফা। এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও, ঠিক আছে? আমরা এক্স অক্ষে যদি অ্যানালাইসিস করি, প্রতিক্রিয়া বল এই জন্য আমি বলি সবসময় মুখস্থ লিখবা, মুখ লিখতে যাবো না কখনো। এফ নেট সমান সমান এম এ। আচ্ছা, এক্স অক্ষ বরাবর যদি তুমি অ্যানালাইসিস করো, তাহলে তুমি দেখতে পাবা এক্স অক্ষের পজিটিভ দিকে আছে এফ কস আলফা এবং নেগেটিভ দিকে আছে এম জি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম এ। আচ্ছা ঠিক আছে, আর লাইন লেখার দরকার নেই, এটা আমাদের ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? এখান থেকে আমরা সব বের করে নিতে পারবো। এখন তুমি এই দুটি ইকুয়েশন ব্যবহার করে এখান থেকে যাবতীয় তুমি মনে করো ডেটাগুলো বের করে নিতে পারবা, ঠিক আছে? তো এরপর আমরা যেটা করবো সেটা হলো একটা ম্যাথে ঢুকে যাবো ডাইরেক্ট। আচ্ছা দেখো এই ম্যাথটা কি বলছে। এই ম্যাথটা একটা স্পেশাল কেস আছে, এটা হচ্ছে একটা ঘর্ষণ আছে, ঠিক আছে? তুমি এই ম্যাথটা একটু পড়ে নাও, ঠিক আছে? তো এই ম্যাথটার একটা চিত্র আমি ততক্ষণ এঁকে ফেলি, ঠিক আছে? একটু খেয়াল করো, আমাদের এখানে একটা ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে মিউ, ঠিক আছে? যেটা কিনা 0.4। ওকে ফাইন। আমাদের এখানে একটা যে ব্লকটা রাখা আছে সেটাকে একটা দড়ি দিয়ে টি বলে ধরো টানা হচ্ছে। তো যে বলে টানা হচ্ছে ওইটাই দড়ির টান বল, ঠিক আছে? তুমি এটা আশা করি বুঝতে পারছো। তো টি বলে যে টানা হচ্ছে এটা হচ্ছে টান বল, আর এই টি বলটা আসলে অ্যাকচুয়ালি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রয়োগ করা হচ্ছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে? তলের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, তাহলে তোমাকে বলা হচ্ছে টান বল কত হলে বাক্সটি গতিশীল হবে, ঠিক আছে? তো তুমি এখানে বুঝতে হবে এখানে একটা ঘর্ষণ বল আছে, স্থিতি ঘর্ষণ বল। তো স্থিতি ঘর্ষণ বলটাকে যদি আমি কোনোভাবে পার করে ফেলি তাহলে এই বস্তুটা গতিশীল হইতে পারবে। ওকে, তো
গতিশীল হওয়ার শর্ত হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ককে পার করে ফেলা। তো এত কিছু আসলে তোমাকে চিন্তা করার দরকার নেই, কী হবে না হবে, আমরা ওই দুইটা ইকুয়েশন আনবো, আনে তারপর ধুমধাম সলভ করে ফেলবো, রাইট? তো আসো, আমাদের ফার্স্ট কাজ কি ছিল? অ্যাক্সিস আনা, অক্ষগুলো তুমি নিয়ে আসো। হ্যাঁ, আসো আমরা একটু অক্ষগুলো আনার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ফাইন, আমরা একটু মার্কিং করব। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ওকে ফাইন। তো এবার আমরা যেটা করব, বলগুলো বের করার চেষ্টা করবো। তো এখানে আর কি কি বল ক্রিয়ারত আছে দেখো, আমি দেখে বুঝতে পারতেছি এখানে যে ওজন বল আছে, ঠিক আছে, এম জি, এবং এর ফলে একটা প্রতিক্রিয়া বল আছে, সেটা হচ্ছে আর। ওকে, এখন এখানে আরেকটা বল আছে ঘর্ষণ বল, যেহেতু ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে এবং সেটা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে। তো এবার আসো, ঘর্ষণ গুণাঙ্ক দেখলে অনেকে মনে ঘাবড়ে যায়, ঠিক আছে। তো এফএস ঘর্ষণ গুণাঙ্কের ফলে যে বল, ঠিক আছে, এই ঘর্ষণ গুণাঙ্কের ফলে যে বল, ঠিক আছে, এটা একক হচ্ছে নিউটন। তো এটা কীভাবে বের করবে? এটা হচ্ছে মিউ ইন্টু আর। মিউ হচ্ছে সেই ঘর্ষণ গুণাঙ্ক এবং আর হচ্ছে প্রতিক্রিয়া বল। সূত্র জাস্ট এতটুকুই, ঠিক আছে। এফএস সমান সমান মিউ আর, এটা হচ্ছে মেন সূত্র না, মিউ ইজ ইকুয়াল টু এফএস বাই আর, বাট আমি এটা এভাবে লিখতেছি তোমার বোঝার সুবিধার্থে। তো আশা করি তুমি বুঝতে পারছো, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকলে আগে ঘর্ষণ বল বের করে নেবা। তো তোমার প্রথম কাজ আছে এইটা, ঠিক আছে। এরপর এই ঘর্ষণ বলটা দিয়ে আমি কি করবো ভাই? ঠিক আছে, ঘর্ষণ বল তো একটা মানে বিপরীতমুখী বল, তাই না? কোন দিকে? তাহলে এটা অবশ্যই এই দিকে হবে, এটা অবশ্যই এই দিকে প্রয়োগ হবে, এফএস, রাইট? তো বুঝলাম না কিছু, আসা আমি বোঝাচ্ছি। দেখো কেন এদিকে প্রয়োগ করা হলো, আমরা এই ব্লকটাকে টি বল দ্বারা এই দিকে টানতেছি, এক্স অক্ষ দিকে। তাহলে তুমি মনে রাখবা যে আমাদের ঘর্ষণ বল সবসময় বস্তুকে যেদিকে বল প্রয়োগ করা হয় তার বিপরীত দিকে ক্রিয়ারত থাকে, ঠিক আছে। ঘর্ষণ বল চাইবে এই বস্তুটা যাতে সামনে না আগায়, তো এই জন্য স্থিতি ঘর্ষণ বল এই পিছনে দিকে কাজ করবে, ঠিক আছে। তো আশা করি তোমাকে এই জিনিসটা বোঝাতে পারছি আমি। তো এই ঘর্ষণের ম্যাথ দেখলে আর ঘাবড়াবা না, এটা খুবই ইজি, ঠিক আছে। আসো, তো এবার আমরা কি করব, তথাকথিত নিয়মে আমরা অ্যানালাইসিস করব। আচ্ছা, ওয়াই অক্ষে অ্যানালাইসিস করবো আগে, ওয়াই অক্ষে আমরা অ্যানালাইসিস করব। আচ্ছা, আমাদের একটা কাজ বাকি রয়ে গেছে, এটা কিন্তু আমরা খেয়াল করিনি। আমরা সবগুলো বল কি আসলে অক্ষ বরাবর নিছি? না, আমরা টি বলটাকে অক্ষ বরাবর নিতেই পারিনি। আচ্ছা, টিকে যদি আমরা এক্স অক্ষ বরাবর নিই সেটা হচ্ছে টি কস 30 ডিগ্রি, রাইট? আর টিকে যদি আমরা ওয়াই অক্ষ বরাবর নিই সেটা হবে টি সাইন 30 ডিগ্রি, রাইট? তো আশা করি আমরা টিকে সফলভাবে অক্ষ বরাবর নিতে পেরেছি। তো আসো, এবার আমরা অ্যানালাইসিসটা করতে পারবো আশা করি। তো ওয়াই অক্ষে আমরা যদি অ্যানালাইসিস করি, দেখো ওয়াই অক্ষের অ্যানালাইসিসটা হবে এরকম যে পজিটিভ দিকে আছে আর, তো আমি এবার নিউটনের দ্বিতীয় সূত্র ওই এফ নেট ইজ ইকুয়াল টু 0 এটা লিখলাম না, একবারই লিখতেছি, ঠিক আছে। আর প্লাস টি সাইন 30 ডিগ্রি, আর কি আছে, আর ওয়াই অক্ষের বিপরীত দিকে আছে এম জি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তুমি এখান থেকে প্রতিক্রিয়া বল আর যেটা সেটা বের করে নাও একটু, ঠিক আছে। তো প্রতিক্রিয়া বল আর হবে এম জি মাইনাস টি সাইন 30, রাইট? তো এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিই, আর এটাকে একটু সাইডেও সরে রাখি, কারণ এই ম্যাথটা আমাদেরকে এখানে আরও করতে হবে। ওকে, ফাইন। আচ্ছা, আমরা সাকসেসফুল এটা মুভ করছি। এবার আসো আমরা এক্স অক্ষ বরাবর অ্যানালাইসিস করব, এক্স অক্ষে, ঠিক আছে। তো এক্স অক্ষে যখন আমরা অ্যানালাইসিস করি তখন দেখি এক্স অক্ষের ধনাত্মক দিকে আমাদের টি কস 30 আছে, আর ধনাত্মক দিকে আর কিছু নাই, আর ঋণাত্মক দিকে আছে এফ এস ইজ ইকুয়াল টু এম এ। আচ্ছা, এবার একটা মজার ব্যাপার দেখো, এই এম এটা আসলে কত হবে? দেখো তোমাকে বলতেছে যে কোশ্চেনটা একটু ট্রিকি আছে, তুমি একটু খেয়াল করো, বাক্সটি গতিশীল হবে কখন, কোন টি বলের কারণে, বা রশির টান কত হলে বাক্সটি গতিশীল হবে। এখন একটু খেয়াল করার বিষয় হচ্ছে এটা যে আমরা যখনই স্থিতি ঘর্ষণকে পার করে ফেলবো তখন তো বাক্সটা গতিশীল হবে, এটা তো শিওর, তাই না? তো যখন আমরা স্থিতি ঘর্ষণকে পার করে ফেলবো তখন বাক্সটার যে গতি সেটা খুবই নগণ্য, বা সেই সময় জাস্ট গতিশীল হওয়ার উপক্রম হবে, ওই লেভেলে গতিশীল হবে না। কাজে এখানে আসলে ত্বরণ অ্যাকচুয়ালি শূন্য হবে, ঠিক আছে। তো এই টোটাল রাশিটা শূন্য। এবং আরও একটা নর্মালি তুমি যদি চিন্তা করো জিনিসটা, এখানে আসলে কোনো ত্বরণ দেয়াই নেই কোশ্চেনে, তা তুমি এখানে ত্বরণে যাই কী লিখবা? এটা অ্যাকচুয়ালি শূন্য হবে। তো আশা করি জিনিসটা বুঝাইতে পারছি। তো আসো, টি কস 30 আমরা এই কোশ্চেনটা পুরো করি, ইজ ইকুয়াল টু না, মাইনাস মিউ আর ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো যে এখানে মিউ আর কেন হইলো, এটা হচ্ছে এই সূত্রের কারণ, ঠিক আছে। তো এখানে
এফ এস এর জায়গায় মিউ আর লিখছি আমরা। এখন আর এর জায়গায় আমরা এই জিনিসটা লিখবো, কারণ কি আর ইজ ইকুয়াল টু এটা আমরা বের করছি। তো এই জন্যই আমি বারবার কিন্তু ওয়াই এক্সিসে আগে অ্যানালাইসিস করতাম, ঠিক আছে। এম জি মাইনাস টি সাইন 30 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তুমি এবার একটু খেয়াল করো এই জিনিসটা আমরা যদি এখানে লিখি টি কস 30 মাইনাস মিউ এম জি প্লাস মিউ টি সাইন 30 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা ভাইয়া, আমি যেটা বোঝাতে চাচ্ছি তোমাকে সেটা হলো এখানে আমরা আসলে কি বের করে নিয়ে আসবো, বাক্সটি গতিশীল হবে কোন টানের জন্য, ঠিক আছে। তো আমরা এখানে টি বের করে নিয়ে আসবো। সবসময় গাণিতিক ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে টার্গেট ফিক্সড রাখবা, যে আমরা টার্গেট কি এখানে আমরা টি বের করে নিয়ে আসি টার্গেট। কাজে এখানে টি কমন নাও, তাহলে টি কমন নিলে কি হয় cos 30, আর এখানে হয় হচ্ছে মিউ সাইন 30, আর ওই পাশে আমরা যদি মিউ এম জি পাঠিয়ে দিই তাইলে কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো টিকে আমরা ওই পাশে পাঠিয়ে দিই, টি ইজ ইকুয়াল টু মিউ এম জি, আর নিচে হয় আমাদের cos 30 প্লাস মিউ সাইন 30। আচ্ছা, আমরা এবার হচ্ছে তোমার ওই ভ্যালুগুলো বসানোর চেষ্টা করব। তো মিউ এর ভ্যালু আছে তোমার 0.4, আর এম এর ভ্যালু দেওয়া আছে 100, আর জি এর ভ্যালু তো 9.8, আর cos 30 যেটা cos 30 লিখে দাও, প্লাস মিউ এর ভ্যালু হচ্ছে 0.4 ইন্টু সাইন 30। এখন যেটা কাজ আছে সেটা হচ্ছে ক্যালকুলেটার, ঠিক আছে। তো 0.4 ইন্টু 100 ইন্টু 9.8 ডিভাইডেড বাই cos 30 প্লাস 0.4 ইন্টু সাইন 30। ওকে, তোমার অ্যান্সার যেটা আসে সেটা হচ্ছে 367.72। আই ডোন্ট নো এটা দেখা যাচ্ছে কিনা, আমি তোমাকে এখানে আরেকবার অ্যান্সারটা লিখে দিই, 367.72 নিউটন। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করি আমি তোমাকে জিনিসটা বুঝাতে পারছি। তো চলো আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা ভাই, এবার এই প্রবলেমটা একটু খেয়াল করো। তোমাকে কোশ্চেনে বলছে এই পয়েন্ট থেকে একটা গাড়ি নামতেছে, ঠিক আছে। গাড়িটা একটা ওয়েট দেওয়া আছে 500 কেজি মতো। তো এই গাড়িটা কী করছে, আদি বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এসি তলে নামতেছে, এটা একটা আনত তল, তুমি খেয়াল করলে দেখবা। তো এই তল থেকে যখন নামতেছিল তখন সে 50 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে যায়, বুঝতে পারছো? 50 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে, অর্থাৎ এই এসি তলে ধরো এই পর্যন্ত নেমে থেমে গেছে। এখন তোমার কাছে জানতে চাওয়া হয়েছে কী পরিমাণ গতি প্রতিরোধকারী বল গাড়িটির উপর প্রয়োগ করা হয়েছে নির্ণয় করো, ঠিক আছে। তো বাধা দানকারী বল বা গতি প্রতিরোধকারী বল, এইসব বল যখন তোমাকে নির্ণয় করতে বলবে তখন তুমি একটু জিনিস খেয়াল রাখবা। তো তখন তুমি চাইলে ডিফারেন্ট ওয়ে খাটাইয়া নির্ণয় করতে পারো, তবে আমার ওই পদ্ধতিটা যেটা আমি তোমাকে শিখাইলাম তো ওইটা দিয়ে তুমি কিন্তু চাইলে নির্ণয় করতে পারবা, ঠিক আছে। তো ওই বল বিশ্লেষণ পদ্ধতি আমরা এখানে খাটাইয়া নির্ণয় করার ট্রাই করব। সো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে অক্ষগুলো বের করার ট্রাই করব। আসো আমরা অক্ষগুলো একটু বের করি। তো এটা হচ্ছে তল বরাবর, এটা ভাইয়া এক্স অক্ষ, রাইট। তাহলে তলের লম্ব বরাবর কি এটা ওয়াই অক্ষ, ঠিক আছে। ওকে, তো আমরা এক্স আর ওয়াই অক্ষ দুইটা পেয়ে গেলাম। ওকে, তো আমরা একটু মার্ক করি এক্স ওয়াই। আচ্ছা, এরপর আমাদের কাজ কি, সবগুলো বল নির্ণয় করা। আচ্ছা আসো সবগুলো আমরা বল নির্ণয় করার ট্রাই করি। আচ্ছা, গাড়িটার যে ওজন সেটা তো নিম্নমুখী, তাই না? তো সেটা এমজি। আচ্ছা ভাইয়া, গাড়ির যে ওজনটা কি অক্ষ বরাবর আছে? নাই। তো আমরা প্রিভিয়াস ম্যাথ অনুযায়ী জানি এটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করে নিব, ঠিক আছে। একটা হবে এমজি সাইন থিটা, আর একটা হবে হচ্ছে তোমার এইটা, ঠিক আছে, এমজি কস থিটা। আচ্ছা লোক, এখানে থিটা কই আসলে? এই যে থিটাটা, এই থিটাটা ভাইয়া আসলে বের করা যায়। দেখো এইটা যদি 60 ডিগ্রি হয়, এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এইটা কত হবে? দেখো এইটা তো 90 ডিগ্রি, তাই না? এইটা 90 ডিগ্রিটা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে তুমি যদি 180 থেকে 90 আর 60 বাদ দাও, তাহলে তোমার যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা আসলে
30 ডিগ্রি, রাইট? এটা 30 ডিগ্রি, তাহলে থিটার জায়গায় আমরা যেটা লিখবো সেটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? থিটার জায়গায় আমরা যেটা লিখবো সেটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, mg sin 30 mg cos 30। ওকে, তো এবার আমরা সবগুলো বল কি বের করে ফেলছি? না ভাই, আমরা বলগুলো সব বের করতে পারিনি। দেখো আমাকে বলছে কি পরিমাণ গতি প্রতিরোধকারী বল, ঠিক আছে? গতি প্রতিরোধকারী বল। আচ্ছা, গাড়িটা তুমি একটু চিন্তা করো তো, এ তল থেকে যখন নামছিল এসি তলে, সরি এ পয়েন্ট থেকে যখন এসি তল বেয়ে 50 মিটার নামছে, এই গাড়িটার উপর একটা বাধাদানকারী বল ছিল, ঠিক আছে? তো এই গাড়িটা নিচে বেগ প্রাপ্ত ছিল বা এর ত্বরণ বা গতি ছিল নিচের দিকে, তবে একে যদি আমরা বিপরীত দিকে একটা এফ বল দিই তাহলে তো গাড়িটা থেমে যায়, ঠিক আছে? তো এইটাই মূলত হয়েছে, বিপরীত দিকে এফ বল বা এফ বাধাদানকারী বলের কারণে গাড়িটা মূলত থেমে গেছে, ঠিক আছে? তো এইটাই সেই এফ বল যেটা আমাকে নির্ণয় করতে বলছে, এইটাই সেই বাধাদানকারী বল, এটা আমরা নির্ণয় করব। ওকে, এখানে 20 মিটার পার সেকেন্ড বেগে এসি তল নামছে, 50 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে যায়, ঠিক আছে? তো এই ডেটা আমরা একটু মাথায় রাখি। আসো আমরা আপনাদের প্রচলিত নিয়মে ম্যাথটা করা শুরু করি, ঠিক আছে? তো আমরা ওয়াই অক্ষে বরাবর অ্যানালাইসিস করব, ঠিক আছে? সো আচ্ছা ধরো আগে এক্স অক্ষ বরাবর অ্যানালাইসিস করি, ঠিক আছে? এক্স অক্ষে, রাইট? এক্স অক্ষে আমরা অ্যানালাইসিসটা করি। এক্স অক্ষে অ্যানালাইসিস করে যদি আমরা দেখি তাহলে দেখো এফ নেট সমান সমান এম এ। আচ্ছা একটু খেয়াল করো তো, এফ নেট সমান সমান কি ভাইয়া? এফ নেট সমান সমান আমরা দেখতে পাচ্ছি এফ মাইনাস এম জি সাইন 30 ইজ ইকুয়াল টু এম এ। এখন দেখো সমস্যাটা কোথায়, আমরা তোমাকে বলছিলাম যে এই ডেটাটা একটু কথাটা মনে রেখে, এই ডেটাটা যা আছে, ঠিক আছে? এখন দেখো আমাদের এম দেয়া আছে 500 কেজি, এই যে 500 কেজি, ঠিক আছে? বাট আমাদের এ দেয়া নাই, ঠিক আছে? তো আমরা আগের ম্যাথগুলো আমরা ইকুয়েশন ডেভেলপ করছি, এই জন্য এর জায়গায় এই রেখে দিছি। এখন কি এ রাখতে পারবো? এখন তো আমাদের নিউমেরিক্যাল ভ্যালু। এখন যেটা করব সেটা হলো এ এর মানটা নির্ণয় করব। দেখো তোমাকে বলছে গাড়িটার আদিবেগ ইউ 20 মিটার পার সেকেন্ড এবং সে 50 মিটার দূরত্ব বা এস অতিক্রম করছে। এখন আমরা যদি চিন্তা করি ইউ আর এস দেওয়া আছে, আমার এখান থেকে এ বের করতে হবে। তো আমাদের মাথায় একটা সহজ সরল সূত্র আসে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। ভি স্কোয়ার হবে 0, কারণ কি ভাইয়া, যখন এই গাড়িটা এ তল থেকে 50 মিটার অতিক্রম করে থেমে গেছে তখন তার শেষ বেগ ছিল 0, আর ইউ স্কোয়ারের মান লেখার দরকার নাই, মাইনাস 2as। তাহলে আমরা এখান থেকে বের করবো হচ্ছে এ। তাহলে আমরা যদি ইউ স্কোয়ার বাই 2s লিখি তাহলে কিন্তু আমরা এ বের করতে পারবো। দেখো ইউ স্কোয়ারের জায়গায় আমরা 20 স্কোয়ার লিখবো আর 2s এর জায়গায় 2 ইন্টু 50 লিখবো। দেখো তাহলে আমার এ এর ভ্যালু যেটা আসে সেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো আসো আমরা এফ বের করতে চাচ্ছিলাম, এফ কিন্তু এখন আরামসে বের হয়ে যাবে। কেন? এম এ, এটা কিন্তু স্কোয়ার না, ঠিক আছে? ঠিক এবার দাঁড়াও এটা মুছেই দিই, এটা অনেকে স্কোয়ার ভাবতে পারো, ঠিক আছে? এম এ প্লাস এম জি সাইন 30। আচ্ছা আমরা যদি আরেকটু সুন্দর করে লিখি ইকুয়েশনটা, এম ইন্টু এ প্লাস জি সাইন 30, রাইট? আচ্ছা তো এবার আমরা ভ্যালুগুলো বসাই। দেখো গাড়িটার ওজন ছিল 500 কেজি, এ এর মান ছিল 4 আর জি হচ্ছে 9.8, আর সাইন 30 জায়গায় সাইন 30 লিখে ডাইরেক্ট ক্যালকুলেটার উঠাও। আসো ক্যালকুলেটার উঠাই দেখি এটার ভ্যালুটা কত আসে। 500 ইন্টু 4 প্লাস 9.8 সাইন 30। আচ্ছা এটার ভ্যালু যেটা আসে সেটা হচ্ছে 4450 নিউটন। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, এটা আমরা বের করতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে। তো আশা করি তুমি এই জিনিসটা বুঝতে পারছো। এই ম্যাথটা একটু খেয়াল করো, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত তলে 2 কেজি ভরের একটি ব্লক রাখা আছে। ব্লক ও তলের ভেতর গতি ও ঘর্ষণ গুণাঙ্ক আছে √3/2। প্রথম প্রশ্নে বলা হচ্ছে কি পরিমাণ বল প্রয়োগ করলে ব্লকটি সমবেগে নিচে নামবে। প্রথম প্রশ্নটা ভালো করে বোঝার ট্রাই করো, এতে দ্বিতীয় কোশ্চেনটা ইজিলি বুঝতে পারবে। আচ্ছা আমরা জিনিসটা একটু ড্র করব। ওকে, সো আসো আমরা ওই আনত তলটা মোটামুটি ড্র করে ফেলি, ঠিক আছে? ওকে, আমরা এবার আনত তলের উপর আঁকা ব্লকটা ড্র করে নিই, ঠিক আছে? তো এটা মোটামুটি ক্লিয়ার। আসো আমরা অ্যাঙ্গেলটা দিয়ে দিই, এটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তো তোমাকে বলা হচ্ছে যে গতি ঘর্ষণ গুণাঙ্ক আছে √3/2, এটা হচ্ছে মিউ এর ভ্যালু, ঠিক আছে? তো কি পরিমাণ বল প্রয়োগ করলে ব্লকটি সমবেগে নিচে নামবে। আচ্ছা ভাইয়া ব্লকটা ধরো এখানে আছে, ঠিক আছে? তো ব্লকটাকে যদি সমবেগে নিচে নামাতে হয় তাহলে তোমাকে ধরলাম একটা ফোর্স তো দিতেই হবে এবং সেটা হতে হবে নিচের দিকে।
আচ্ছা, এবং এই ব্লকটাকে যখন তুমি এদিকে ফোর্স দিবা তখন গতি ঘর্ষণ গুণাঙ্ক যেটা সেটা হচ্ছে এফ কে, এটা বিপরীতমুখী কাজ করবে। এটা তো তুমি আশা করি বুঝতে পারছো, তাই না? তো আমাদের সেই এফ এর ভ্যালুই বের করতে হবে, এফ এর কোন মানের জন্য এটা সমবেগে নিচে নামবে, অর্থাৎ মানে বলতে পারো যে কোনো ত্বরণ থাকবে না, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু 0, রাইট? কোনো ত্বরণ না থাকলেই তো সেটা সমবেগে থাকে, রাইট? তো আসো আমরা যেটা মানে বল বিশ্লেষণ পদ্ধতি সেটা অ্যাপ্লাই করে এটা বোঝার চেষ্টা করি এবং ম্যাথটা সলভ করে ফেলবো। ওকে, তো তোমরা যেটা করবে সেটা প্রথমে অক্ষগুলো নিবা অ্যাজ ইউজুয়াল। ওকে, তো অ্যাজ ইউজুয়াল অক্ষটা নিয়ে নাও। ওকে, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, অ্যান্ড দিস ইজ মাই ওয়াই এক্সিস। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। ওকে, ফাইন। তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো প্রত্যেকটা বল বের করতে হবে। দেখো আমাদের বস্তুর যে ওজন এমজি, এটা নিজ বরাবর কাজ করতেছে। তো এমজিকে এভাবে তো রাখলে হবে না, আমরা জানি কি এমজির উপাংশ নিতে হবে, তাও এই বরাবর একটা এবং এই বরাবর একটা, ঠিক আছে? তো এই বরাবর যে এমজির উপাংশ সেটা হচ্ছে এমজি সাইন 30 ডিগ্রি, আর এই বরাবর যে এমজির উপাংশ সেটা হচ্ছে এমজি কস 30 ডিগ্রি। আর আমরা জানি একটা প্রতিক্রিয়া বল আর সেটা সবসময় কাজ করে তল থেকে বস্তুর দিকে। ওকে, তো আমরা সবগুলো বল মোটামুটি মানে এখানে দেখিয়ে দিয়েছি। তো এবার আমরা অ্যানালাইসিস করবো। ওয়াই অক্ষে যখন তুমি অ্যানালাইসিস করবা তখন খেয়াল করো ওয়াই অক্ষে যেটা যে বলগুলো আছে এগুলোর নিট আসলে শূন্য। তো আসলে এফ নিট সমান সমান কী লেখা যায় ভাইয়া? দেখো ওয়াই অক্ষের পজিটিভ দিকে আছে আর নিচের দিকে আছে মাইনাস এমজি কস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি এভাবে সহজেই লিখতে পারো আর ইজ ইকুয়াল টু এমজি কস 30 ডিগ্রি। ওকে, সো এটা আমরা একটু ছোট করে দিব, ঠিক আছে? একটু সাইডে সরাই দিই। ওকে, এবার আমরা এক্স অক্ষ বরাবর অ্যানালাইসিস করে দেখি কি কি আছে। এক্স অক্ষে, রাইট? আচ্ছা, এক্স অক্ষে এফ নেট সমান সমান কি এম এ, রাইট? এখন এখানে একটা বোঝার বিষয় আছে। দেখো তোমাকে বলতেছে কি পরিমাণ বল প্রয়োগ করলে ব্লকটি সমবেগে নিচে নামবে। আচ্ছা ব্লকটি যখন সমবেগে নিচে নামবে অর্থাৎ এই দিকে গতিশীল হবে তখন মানে ত্বরণ কি আসলে আছে? ত্বরণ তো শূন্য ভাইয়া, কারণ কি সেটা হচ্ছে সমবেগ, ঠিক আছে? সমবেগে থাকলে কোনো ত্বরণ আসলে সেখানে থাকা সম্ভব নয়, বুঝছো? তো এখানে আসলে ত্বরণ যদি শূন্য হয়ে যায় তাহলে তুমি এই রাশিটার মান শূন্য লিখতেই পারো, ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমাকে বুঝাতে পারছি, ঠিক আছে? তো এখানে আসলে একটাকে নাকচ করে দিচ্ছে এক্স অক্ষ বরাবর যে বলগুলো আছে, ঠিক আছে? তো এক্স অক্ষের এখন আমরা পজিটিভ দিকটা দেখি। পজিটিভ দিকে আছে কি এফ কে, আর নেগেটিভ দিকে এখন কি কি বল আছে মাইনাস এফ মাইনাস এম জি সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তো আমরা এফকে এই পাশে এফ রে শুধু এই পাশে রাখি আর ওই পাশে আমরা এম জি সাইন 30 এফ কে মাইনাস এম জি সাইন 30, ঠিক আছে? তো আমরা এফ কে ওই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, আমি এফ কে যখন বলতেছি মানে আসলে আমি এফ এর কথা বলতেছি, এফটা এফ কে এইটা না, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক যেটা। তো গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এবার যেটা আছে এফ কে এই রাশিটা, এই রাশিটা কী হবে? এই রাশিটা হবে মিউ আর মাইনাস এম জি সাইন 30 যেটা আছে ওইটা থাকবে। আচ্ছা, এই এফটার লেখা যায় মিউ আর, দেখো আর এর মান আমরা আগে বের করে আসছি একটা ইকুয়েশনে, রাইট? তো মিউ আর এর জায়গায় আমরা রাখবো এম জি কস 30 মাইনাস এম জি সাইন 30, রাইট? তো এফ সমান সমান লেখা যায় এম জি যদি আমরা কমন নিই মিউ কস 30 মাইনাস সাইন 30। তো এফ সমান সমান যদি আমরা ভ্যালুগুলো বসাই, এম এর ভ্যালু দেওয়া আছে 2, জি এর ভ্যালু দেওয়া আছে 9.8, মিউ এর ভ্যালু দেওয়া আছে √3/2, কস 30 জায়গায় কস 30, সাইন 30 জায়গায় সাইন 30, এগুলো লিখে এবার তুমি পুরো টোটাল ভ্যালুটা একটু বের করো তো। আচ্ছা, আমি এটাকে ক্যালকুলেটার করতেছি। আচ্ছা, এটা যেটা আসতেছে সেটা হচ্ছে 4.9 নিউটন। তো এফ এর মান যখন তোমার 4.9 নিউটন হবে তখনই এটা সমবেগে নিচে নামবে। আচ্ছা, পরের প্রশ্নটা এরপর যে দেখো কি পরিমাণ বল প্রয়োগ করলে ব্লকটি সমবেগে উপরে উঠবে। আচ্ছা,
দেখো তোমাকে বলতেছে কি পরিমাণ বল প্রয়োগ করলে ব্লকটি সমবেগে উপরে উঠবে। আচ্ছা ভাই একটু খেয়াল করো তো, ব্লকটাকে যদি সমবেগে উপরে উঠতে হয় তাহলে এবার এক্সটার্নাল যে এফ ফোর্সটা এটা আমাদেরকে উপরের দিকে দিতে হচ্ছে না, ঠিক আছে? উপরের দিকে যদি আমি এক্সটার্নাল এফ ফোর্স দিই তাহলে তুমি একটু চিন্তা করো তো, এফ কে যে ফোর্সটা এটা কি পিছনের দিকে প্রয়োগ করা হবে না? কারণ কি, যেদিকে বল প্রয়োগ করবো সে তার বিপরীত দিকে গতি ঘর্ষণ গুণাঙ্ক আমাদের প্রয়োগ হবে, ঠিক আছে? তো এবার তুমি একটু খেয়াল করো, এবার যে ম্যাথটা ছিল আমাদের এটা কীভাবে সলভ করতে হবে। আমাদের ওয়াই অক্ষ বরাবর কোনো চেঞ্জ নেই, ঠিক আছে? ওয়াই অক্ষে যা ছিল তাই আছে, ওয়াই অক্ষে যা ছিল তাই আছে। এবার শুধু এক্স অক্ষে চেঞ্জ, ঠিক আছে? এক্স অক্ষে আমরা অ্যানালাইসিস আবার করব, আমাদের আগের প্রশ্নের মতো ওই জিনিসটুকু সেমই আছে ওয়াই অক্ষের। ওকে, তো এক্স অক্ষে যদি অ্যানালাইসিস করি, দেখো এফ নেট সমান সমান, এবার আমরা এম এ লিখবো এবং এবারের মতো এম এ শূন্য হবে। কারণ কি ভাইয়া, সময়বেগে যদি উপরে উঠে বা নিচে নামে ওই একই কথা, সময়বেগ মানেই ত্বরণ নেই। ওকে, তো এফ নেটের ক্ষেত্রে দেখো এফ মাইনাস এফ কে মাইনাস এম জি সাইন 30। ওকে, এই জিনিসটা আশা করি সকলে বুঝছো। তো এফটা এই পাশে রেখে তুমি ওই এম জি সাইন 30 আর এফ কে বা গতি ঘর্ষণ গুণাঙ্ক এই পাশে পাঠিয়ে দেবো। এবার দেখো এম জি সাইন 30 প্লাস এফ কে জায়গায় লিখতে পারো মিউ আর, বা মিউ আর এর জায়গায় আরও একটু যদি আমি লাইন গ্যাপ দিই তাহলে কস 30 ডিগ্রি লিখতেই পারি আমি। তো এবার দেখো আমি যদি এম জি কমন নিই তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে সাইন 30 প্লাস মিউ কস 30। কি লিখছি, যাক। এবার দেখো এম জি এম এর ভ্যালু 2, জি এর ভ্যালু 9.8, আর সাইন 30 এর জায়গায় সাইন 30 রাখো, আর মিউ এর জায়গায় √3/2 লেখো, ঠিক আছে? আর তুমি যেটা করবা সেটা হলো cos 30 এর জায়গায় cos 30 লিখে দিবা এবং এই জিনিসটা ক্যালকুলেটর উঠিয়ে দিবা। ওকে, তো আসলে একটু এটা ছোট করি টোটাল জিনিসটা। আচ্ছা, ছোট করতে হবে না, সাইডে লিখে দিই, এটার অ্যান্সারটা সাইডে লিখি, ছোট হচ্ছে না। এফ সমান সমান আসলে ক্যালকুলেটর একটু করার ট্রাই করি। আচ্ছা, এটা আসে তোমার হচ্ছে 24.5 নিউটন। ওকে, তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি তুমি জিনিসটা বুঝতে পারছো। আসো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। তোমাকে বলতেছে 1000 কেজি ভরের একটি গাড়ির চাকা ও রাস্তার মধ্যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক 0.8 হলে গাড়ির সর্বোচ্চ কত ঢালু রাস্তায় পিছলিয়ে না পরে থেমে থাকতে পারবে। তো এটা তোমার এইচএসসি হিসাব করলে একটু অ্যাডভান্স ম্যাথ, ঠিক আছে? তো আমার মতো তুমি করো, এটা বুঝলাম না বুঝলে তুমি পরেও সময় পাবা এইসব ম্যাথ করার, ঠিক আছে? এটা একটা অ্যাডভান্স ম্যাথ। তো আমরা একটা মানে ড্রয়িং করে নিই, ঠিক আছে? এই ধরো একটা ঢালু রাস্তা, হ্যাঁ, এই রাস্তার উপর একটা ধরো কিছু একটা আছে ধরো, হ্যাঁ। তো এটা একটা গাড়ি আমরা নর্মালি চিন্তা করতে পারি, গাড়ি বা ব্লক যেটাই চিন্তা করো, ঠিক আছে? এই একটা গাড়ি ধরো, ওকে ফাইন। তো এই গাড়িতে যে তলে আছে, জানো তো তলে, সেটা ধরলাম অ্যাঙ্গেল থিটা, হ্যাঁ। তো তোমাকে গাড়ি আর রাস্তার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.8, এটা হচ্ছে তোমার মিউ এর ভ্যালু, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মিউ এর ভ্যালু, বুঝতে পারছো ভাইয়া? তো তোমাকে বলছে 1000 কেজি যদি গাড়িটার ভর হয় তাহলে সর্বোচ্চ কত ঢালু হইতে হবে, মানে থিটার মান ম্যাক্সিমাম কত হইতে পারে। তো এটাও বল অ্যানালাইসিস দিয়ে করা যায়, তবে আমি তোমাকে বলবো এটা তুমি আমি যেভাবে এখন যে পদ্ধতি দেখাচ্ছি এটা করতে পারো, অথবা বল অ্যানালাইসিস দিয়ে করলেও ওই একই কোয়েশ্চেন আসবে এখন যেটা দেখাচ্ছি, ঠিক আছে? তো আমরা জানি কি, যে কোনো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে? এই স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক তো দেয়াই আছে, রাইট? তো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সমান সমান গুণাঙ্কের কারণে যে স্থিতি ঘর্ষণ বলটা হয় সেটা সমান সমান মিউ আর, রাইট? তো এটা আসলে মেইন সূত্রটা, ছিল মিউ সমান সমান এফ এস ডিভাইডেড বাই আর, ঠিক আছে? এটা ছিল আমাদের মেইন সূত্র, ঠিক আছে? যেহেতু আমি তোমাকে এটা শুরু থেকে পড়াইছি, তুমি এই জন্য আমি এটা লিখলাম, ঠিক আছে? তো তুমি একটু খেয়াল করো, এবার আমরা বল অ্যানালাইসিস করবো, তবে তার আগে আমি তোমাকে বলগুলো একটু দেখিয়ে দিই। তো এখানে এটার ওজন এমজি কাজ করতেছে, রাইট? তাহলে এই বরাবর যেটা কাজ করতেছে সেটা হলো এমজি সাইন থিটা, রাইট? তাহলে এই বরাবর যেটা কাজ করতেছে মানে এটার সাথে লম্ব, এই এমজি সাইন থিটার সাথে লম্ব, সেটা হচ্ছে এমজি কস থিটা, ঠিক আছে? আর স্থিতি ঘর্ষণ যেটা, সেটা অবশ্যই গাড়িটাকে এমজি সাইন থিটার নিচের দিকে, মানে গ্র্যাভিটির এই বরাবর উপাংশ, সেটা গাড়িটাকে এই তল থেকে বেয়ে নিচে নামতে হেল্প করতে চাচ্ছে, বাট অ্যাকচুয়ালি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক যেটা, সেটা এফ
এস এটা বাধা দিচ্ছে। এখন এই থিটার মান যত বৃদ্ধি পাবে আমরা জানি mg sin থিটার মানও কিন্তু তত বৃদ্ধি পাবে, অর্থাৎ এই উপাংশটার মান বৃদ্ধি পাবে। কাজেই তখন যেটা হবে একটা একটা নির্দিষ্ট সময় পর এফএস আসলে ফেল করবে। এফএস বা স্থিতি ঘর্ষণ যেটা সেটা আসলে আর এটাকে ধরে রাখতে পারবে না, একসময় গাড়ি গড়িয়ে পড়বে। বাট সেই ম্যাক্সিমাম থিটাটা কত, ওকে, সেটা আমরা বের করতেছি। তো এখন দেখো এই ইকুয়েশন যেটা আমরা বাম পাশে ডেভেলপ করছিলাম, তো এখানে এফএসের জায়গায় আমরা যেটা লিখতে পারি সেটা হলো, দেখো mg sin থিটা কেন লিখতেছি আমি তোমাকে বুঝাচ্ছি, ঠিক আছে, mg sin থিটা, ওকে। আর এর জায়গায় যেটা লিখতে পারি, দেখো প্রতিক্রিয়া বল আছে উপরে, ঠিক আছে। তো আর জায়গায় যেটা লিখতে পারি সেটা হচ্ছে mg cos থিটা, ওকে। এখন তুমি যেটা করবা সেটা হলো এক্স অক্ষ বরাবর, এই যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, রাইট, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, রাইট। তো এক্স অক্ষ বরাবর যদি তুমি ওই সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ বা এফ নেট ইজ ইকুয়াল টু এম এ খাটাও, আর ওয়াই অক্ষ বরাবর যদি তুমি সেম খাটাও, তাহলে তুমি আসলে এই দুইটার মানে এফএস ইজ ইকুয়াল টু এমজি সাইন থিটা আর ইজ ইকুয়াল টু এমজি কস থিটা, এই দুইটা রাশিমালা পাবা, ঠিক আছে। এই দুইটা ইকুয়েশন তুমি ওই এক্স আর ওয়াই অক্ষ বরাবর অ্যানালাইসিস করলে পাবা। কাজে এই জিনিসটা আমি আর দেখাচ্ছি না, আমি আশা করতেছি তুমি এতক্ষণই ম্যাথ যেহেতু তুমি বুঝে দেখে আসছো ভিডিওটা, আশা করি তুমি এইটুকু পারবা, ঠিক আছে। তো এমজি আর এমজি কাটা যায়, ওকে, এমজি আর এমজি কাটা যায়। তো সাইন থিটা বাই কস থিটা পড়ে থাকে, সাইন থিটা বাই কস থিটা পড়ে থাকে, সাইন থিটা বাই কস থিটা যদি পড়ে থাকে তাহলে দেখো এটা আসলে টেন থিটাই। তো আমার লাগবে থিটার মান, ম্যাক্সিমাম মান, তো ট্যান ইনভার্স মিউ, ঠিক আছে। তো ট্যান ইনভার্স মিউকে ওই মান সহকারে লিখলে হয় ট্যান ইনভার্স 0.8। তো ট্যান ইনভার্স 0.8টা কত আসে, ট্যান ইনভার্স 0.8 38.65 ডিগ্রি, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তুমি ম্যাথটা বুঝতে পারছো, না বুঝলে প্রবলেম নাই, এই ম্যাথগুলো আমি আরও ডিটেলসে করাবো। আসলে এগুলো এইচএসসি লেভেলের না, এটা একটা বুয়েটে আসা ম্যাথ ছিল, একটু টাফ ছিল, কোয়াইট ডিফিকাল্ট, ঠিক আছে। তো আশা করি এই ম্যাথগুলো তুমি বুঝতে পারছো। আনত নিয়ে আশা করি এইচএসসি লেভেলে তোমার আর কোনো প্রবলেম হবে না, এবং অ্যাডমিশনে তোমার আমি মনে করি যে 80% কভার হয়ে গেছে। আর তোমার বাকি 20% কীভাবে কভার হবে ক্লাস দেখে না, ক্লাসের যে কন্টেন্ট ছিল আমি যথেষ্ট দেখাইছি, তুমি এখন প্র্যাকটিস করে বাকি 20% কভার করবা। তো আল্লাহ হাফিজ।